দেখা যায়, তাই না? ওকে, ওকে। সো অনেকেই হ্যান্ড রেজ করছে, তার মানে দেখা যাচ্ছে। খেয়াল করে দেখো, আমি আবারও বলছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে আমাদেরকে 5টা অ্যান্সার করতে হবে, 5 মার্কস থাকবে। সো এই 5 মার্কসের জন্য আমার দেখা যায় আমরা ডিগ্রির একটা পেয়ে থাকি, অথবা ভয়েস চেঞ্জ থেকে আমরা একটা পাই। সো এই জায়গায় হলো 2টা মার্কস থাকে আমার, আর বাকি 3টা হয়তো আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে অ্যান্সার করতে হয়। আমি আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে কোনটা থেকে কোনটা চেঞ্জ করতে হয় বা ডিগ্রি ভয়েস এগুলো নিয়ে আলোচনা করবো না, আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পল গুলা থেকে আমি তোমাদের ওই এক্সাম্পলের মাধ্যমে আমরা আবার দরকার হইলে এগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। দেখো, কোয়েশ্চেন প্যাটার্ন দুই রকম হইতে পারে, এরকম এরকম আকারেও থাকতে পারে এক নম্বরে যেটা আমরা বলতেছি, অথবা এরকমও থাকতে পারে কোয়েশ্চনটা, মানে সিরিয়ালি এরকম এ বি সি ডি ই দিয়ে 5টা দিতে পারে, অথবা এরকম প্যারাগ্রাফের মতো করে এই যে লাইন বাই লাইন এরকমও দিতে পারে। সো কোয়েশ্চেনের দুই রকমই টাইপ থাকতে পারে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তোমার কোনো কোয়েশ্চন লেখার দরকার নাই, এটা তো আমরা জানি। কোয়েশ্চন লেখার দরকার নেই, কারণ কোয়েশ্চনটা তোমার অলরেডি তারা দিয়ে দিছে, তুমি জাস্ট অ্যান্সারটা লিখবা। ঠিক আছে? এখন দেখো, কিছু এক্সট্রা সেন্টেন্স দিতে পারে যে জায়গায় তোমার কাজ নাই, তোমার কাজ হলো যে জায়গার মধ্যে তারা লিখে দিছে। যেমন এইটার মধ্যে দেখো, এক্সাম্পল নাম্বার 1-এ বলছে অ্যাঙ্গার ইজ নাথিং বাট এ ভাইস। যে অ্যাঙ্গারটা এইটা একটা মানে খারাপ জিনিস ছাড়া ভালো কোনো কিছু না। অ্যাঙ্গার বলতে আমরা ক্রোধ বুঝি বা রাগ বুঝি, তাই না? দেখো, প্রথম এক্সাম্পলে বলছে ইট বিগেটস অনলি দ্য অর্স্ট, আমাকে করতে হবে নেগেটিভ। তো আমরা জানি কি, যে অনলি থাকলে একটু খেয়াল করে দেখো, স্ট্রাকচারটা হলো আমরা জানি যে অনলি থাকলে সেই ক্ষেত্রে যদি বস্তু হয় সেই ক্ষেত্রে আমরা নাথিং বার দিয়ে নেগেটিভ করি, আর যদি অনলি দ্বারা ব্যক্তিকে বোঝানো হয় তাহলে আমরা নান বার দিয়ে নেগেটিভ করি। ঠিক আছে না? এই জিনিসটা তো আমরা সবাই জানি যে যদি অনলি থাকে সেই ক্ষেত্রে আমরা নাথিং বার দিয়ে করব যদি ব্যক্তি বস্তু হয়, আর ব্যক্তি হলে আমরা নান বার দিয়ে নেগেটিভ করব। সো অ্যান্সারটা কি দাঁড়াবে দেখো, ইট বিগেটস অনলি দ্য অর্স্ট। সো নেগেটিভ করতে হলে আমাকে অ্যান্সারটা লিখতে হবে ইট বিগেটস নাথিং বাট দ্য অর্স্ট, কারণ অনলির পরিবর্তে আমি নাথিং বাট লিখছি। জিনিসটা কি ক্লিয়ার সবার? জাস্ট জাস্ট একটু আমাকে হ্যান্ড রেজ করে বলো যে অনলি থাকলে নাথিং বাট লিখতে হয় বস্তুর ক্ষেত্রে, আর ব্যক্তির ক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় সরি, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, ব্যক্তির ক্ষেত্রে নান বাট। সো যেহেতু অনলি আছে, আমাদের অ্যান্সারটা হবে ইট বিগেটস অনলি দ্য অর্স্ট, অ্যান্সারটা হয়ে যাবে ইট বিগেটস নাথিং বাট দ্য অর্স্ট। দেখো, এটা একটা রুলস আমরা পেয়ে গেলাম। এই যে আমি এক্সাম্পল করছি, এই রুলস গুলো আমরা পরে আসছি। সো এক্সাম্পল করার সময় এই রুলসটা আমার জানা হয়ে গেল। আমি যদি এক্সাম্পল গুলো প্র্যাকটিস করি তাহলেও আমার রুলস গুলো জানা হয়ে যাবে। 2 নম্বরে বলছে দেখো, অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনহিউম্যান ভাইসেস। আমরা ডিগ্রির নিয়মে কি পড়ছি যে ওয়ান অফ দা থাকলে পজিটিভ করতে হলে লিখতে হয় ভেরি ফিউ, তাই না? সো কোয়েশ্চেনে আছে দেখো, অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দা মোস্ট ইনহিউম্যান ভাইসেস, অর্থাৎ যতগুলা খারাপ জিনিস আছে তার মধ্যে ওই অ্যাঙ্গারটা হলো একটা অন্যতম জিনিস। ওয়ান অফ দা বলছে, সো যেহেতু ওয়ান অফ দা বলছে আমাকে পজিটিভ করতে বলছে। অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দা মোস্ট ইনহিউম্যান ভাইসেস করতে বলছে পজিটিভ। সো অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দা যেহেতু আছে আমাকে শুরু করতে হবে ভেরি ফিউ দিয়ে। তোমাদের একটা প্রবলেম ডিগ্রির ওই ওয়ান অফ দার ক্ষেত্রে অ্যান্সার করতে যেটা হয়, ভেরি ফিউ লিখে অনেকেই দেখা যায় ইজ লিখে ফেলে। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে ভেরি ফিউ থাকলে সবসময় আর লিখতে হবে। সো আমি যদি এটার অ্যান্সার করি যে অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনহিউম্যান ভাইসেস, সেই ক্ষেত্রে আমাকে অ্যান্সারটা কি লিখতে হবে, যে ভেরি ফিউ ভাইসেস। দেখো, এটা চলে আসবে ভেরি ফিউ ভাইসেস আর, যেহেতু ভেরি ফিউ আছে, ভেরি ফিউ ভাইসেস আর এজ ইনহিউম্যান এজ অ্যাঙ্গার, এই হবে আমার অ্যান্সারটা 2 নম্বরের। আবার খেয়াল করো, ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ লিখতে পারবে, ওয়ান অফ দা না থাকলে আমরা নো আদার দিয়ে লিখি। সো যেহেতু ওয়ান অফ দা আছে, আমার অ্যান্সারটা পজিটিভ করতে হলে লিখতে হবে অ্যাঙ্গার ইজ ওয়ান অফ দা মোস্ট ইনহিউম্যান ভাইসেস, সেটা হয়ে যাবে কি ভেরি ফিউ ভাইসেস আর এজ ইনহিউম্যান এজ অ্যাঙ্গার। ঠিক আছে কিনা অ্যান্সারটা? সবাই বুঝতে পারছো কিনা 2 নম্বর অ্যান্সারটা? দেখো, অনেক সময় মনে হইতে পারে যে ইজি স্যার, এগুলো জানি, বাট এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। প্র্যাকটিস না করলে এগুলা তোমার আহ, নিয়ন্ত্রণে আসবে না। যত প্র্যাকটিস করবা তত দেখবা এগুলো ইজি লাগবে। এখন তোমাকে আর, অলরেডি তুমি সেকেন্ড ইয়ার উঠে গেছো, এখন তোমার রুলসটা থেকে তোমার প্র্যাকটিস গুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে,
দেখো সি নাম্বারে বলছে পেসিভ করার জন্য। সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক, অর্থাৎ আমাদের নিজেদের জন্য হলেও সেটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে হবে ফর আওয়ার ওন সেক। এটার একটা উচ্চারণ দেখো সেইক, আর একটা আছে শেক। শেক মানে কিন্তু জাকানু, আর এই সেইক মানে হলো ফর ওন সেক, মানে নিজের জন্য, কোনো কিছুর জন্য। ফর গড সেক, আমরা বলি না যে ফর গড সেক লিভ ইট। সো এই ক্ষেত্রে এই ফর সেক হবে। কি বলছে দেখো, উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক। যে প্রবলেমটা হয় অনেক সময় দেখা যায় যে তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সেন্টেন্স গুলা লম্বা দেখে তোমরা অনেক ভয় পেয়ে যাও। আসলে লম্বা সেন্টেন্সে কোনো প্রবলেম না, সেন্টেন্সটা যতই লম্বা হোক আমার কাজ থাকে কিন্তু সামান্য জায়গায়। দেখো এই যে এটাকে বলছে প্যাসিভ করার জন্য। সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেক, এটা আমাদের নিজেদের জন্য এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। আমার জাস্ট কাজটা দেখো ওই জায়গায়। সো উই শুড কন্ট্রোল ইট ফর আওয়ার ওন সেকটা জায়গায় থাকবে, আমাকে জাস্ট ওই জায়গায় কাজ করতে হবে। সো উই শুড কন্ট্রোল ইট, তাই আমাদেরকে এটা কন্ট্রোল করতে হবে। উই শুড কন্ট্রোল ইট, তা দেখো ওই জায়গার মধ্যেই তোমার কাজ। সেন্টেন্সের বাকি অংশ যত বড়ই হোক এটা নিয়ে আমার মাথা ব্যথা হওয়ার দরকার নাই, কারণ আমাকে কাজ করতে হবে জাস্ট ওই জায়গায়। এখন খেয়াল করে দেখো তো, উই শুড কন্ট্রোল ইট, আমরা প্যাসিভ করার নিয়মটাই জানি। প্রথমে অবজেক্টটা সামনে চলে আসে। নিয়ম হলো যদি কোনো ধরনের মডেল অক্সিলারি থাকে, যেমন শেল, শুড, মে, মাইট, উইল, উড, এগুলোকে প্যাসিভ করার সময় এগুলার পরে একটা বি বসাইতে হয়, আর ওই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায়। সো আমি অ্যান্সারটা কি লিখবো দেখো, সো ইটটাকে যদি আমি সামনে নিয়ে আসি, সো ইট শুডের পরে বি লিখতে হবে। সো ইট শুড বি কন্ট্রোলড, বি লিখলে এটা প্যাসিভ, শুড বি, কন্ট্রোলের পাস্ট পার্টিসিপল হলো কন্ট্রোলড, CONTROLED। সো কি লিখতে পারি, সো ইট শুড বি কন্ট্রোলড বাই আস, উই এর জায়গায় অবজেক্ট হয়ে যাবে আস, বাই আস ফর আওয়ার ওন সেক। ঠিক আছে? তো দেখো সেন্টেন্সটা এত লম্বা, আমার এটা নিয়ে পেইন নেওয়ার দরকার নেই, আমার জাস্ট কাজ যে জায়গায় এই জায়গায় আমি কাজ করতেছি। ইজ ইট ক্লিয়ার? কোয়েশ্চেন নাম্বার সি, এটা কি হবে, ইট শুড বি কন্ট্রোলড বাই আস ফর আওয়ার ওন সেক। ঠিক আছে? যারা বুঝো না, সেটা যদি কেউ না বুঝো সেটা আমাকে গ্রুপে বইলো, যে স্যার এটা এইটা অ্যান্সার এরকম কেন হইলো, আমি এটা আবার আলোচনা করব, বুঝাই দিব। ঠিক আছে? ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার ডি, এটা একটু ডিফারেন্ট আছে, একটু খেয়াল করে দেখো। হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস এ লট অফ ট্রাবলস, অর্থাৎ যে রাগান্বিত হয়ে যায়, যে ব্যক্তি রেগে যায়, সে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে, কারণ রাগের মাথায় মানুষ অনেক খারাপ কাজ করে ফেলতে পারে, অনেক সমস্যা ক্রিয়েট করে ফেলতে পারে। সো কি বলছে দেখো, হি হু ইজ টেকেন হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার কজেস এ লট অফ ট্রাবলস। এটা এক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স, দেখো হু বসছে মাঝখানে, আমরা জানি হু, হুইচ, এগুলা বসলে এগুলা কমপ্লেক্স সেন্টেন্স হয়, এটাকে করতে হবে সিম্পল। তো সিম্পল করার সময় আমরা জানি যে বিং দিয়ে করা যায়, এই সেন্টেন্সটাকে আমরা বিং দিয়ে করতে পারবো কিভাবে দেখো, বিং টেকেন, আমরা জানি বিং এর পরেও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। সো হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, এটার ক্ষেত্রে যদি কজেস এ লট অফ ট্রাবলস টা জায়গায় থাকবে, আমার কাজটা হলো জাস্ট হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার। সো আমাকে বলতে হবে বিং টেকেন, কারণ বিং লিখলে আবার আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে পারি। সো বিং টেকেন বাই অ্যাঙ্গার এ ম্যান, দেখো এই জায়গায় হি আছে, তো হিটা আমরা ইনডেফিনিট, এই কারণে আমরা এ ম্যান লিখে ফেললাম, যে হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার। সেক্ষেত্রে আমাকে যদি সিম্পল করতে হয় লিখতে হবে বিং টেকেন বাই অ্যাঙ্গার এ ম্যান কজেস এ লট অফ ট্রাবলস। প্লিজ যদি কেউ চাও অ্যান্সারটা লিখে রাখতে পারো। খেয়াল করে দেখো, হি হু ইজ টেকেন বাই অ্যাঙ্গার, সেটা যদি সিম্পল করি লিখতে হবে বিং টেকেন বাই অ্যাঙ্গার এ ম্যান কজেস এ লট অফ ট্রাবলস। বিং এর পরে বিং কিন্তু আবার প্রায় সিম্পল সেন্টেন্সে হয়, যেমন বিং অ্যাংরি, বিং হার্ড ওয়ার্কিং, অর্থাৎ বিংটা কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সে লিখতে পারি। সো সেই ক্ষেত্রে দেখো বিং লিখার পরে আমরা জানি মূল ভার্বে পাস্ট পার্টিসিপল হয় যদি ভার্ব আসে, সেই ক্ষেত্রে আমরা কি লিখছি, বিং টেকেন বাই অ্যাঙ্গার, হি আসিল, সো হির পরিবর্তে আমরা এ ম্যান নিয়ে আসলাম। কারণ এই জায়গায় দেখো বিং টেকেন বাই অ্যাঙ্গার হি কজেস এর থেকে এ ম্যান কজেস এ লট অফ ট্রাবলসটা সেন্টেন্সের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ হয়, এই কারণে আমরা বিং টেকেন বাই অ্যাঙ্গার এ ম্যান লিখছি। বুঝা গেছে কিনা অ্যান্সারটা?
ওকে, দ্যাটস গুড, দ্যাটস গুড, দ্যাটস ফাইন। আচ্ছা, লাস্টেটা দেখো, ওকে, ই নাম্বারে বলছে দেখো, রিয়ালাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। রিয়ালাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। এখন খেয়াল করে দেখো, এটাকে কমপ্লেক্স করতে বলছে। কমপ্লেক্সে আমরা কি জানি দেখো, সিন্স, এজ, হোয়েন, এগুলো আমরা ইউজ করি, তাই না? উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, এই জায়গায় আমার কোনো কাজ নাই। উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড জায়গায় থাকবে, এই জায়গায় আমি কোনো কাজ করব না, আমার জাস্ট ওই জায়গার মধ্যে কাজ করতে হবে। রিয়ালাইজিং ইট আমাকে করতে হবে কি, কমপ্লেক্স। সো আমরা জানি রিয়ালাইজিং ইট, এটা হলো সিম্পল সেন্টেন্স, রিয়ালাইজিং ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। এখন খেয়াল করে দেখো, আমাকে করতে হবে কমপ্লেক্স। সো কমপ্লেক্স করতে হলে আমাকে ওই জায়গায় সিন্স, এজ অথবা হোয়েন ইউজ করতে হবে। সো যেহেতু এই জায়গায় রিয়ালাইজিং ইট আছে, দেখো আমরা এটাতে অ্যানসারটা এরকম লিখতে পারি, এজ উই রিয়ালাইজ ইট, যেহেতু আমরা এটা বুঝি, অথবা সিন্স উই রিয়ালাইজ ইট, এজ উই রিয়ালাইজ ইট, যেহেতু আমরা বুঝি, উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, এটা হবে অ্যানসার। অথবা যদি এজ উই রিয়ালাইজ ইট না লিখে কেউ লিখতে চায় অন্যভাবে, সেটাও লেখা যাবে, আফটার উই হ্যাভ রিয়ালাইজড ইট, এরকম স্ট্রাকচার আছে। আফটার উই হ্যাভ রিয়ালাইজড ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, অথবা যদি কেউ লিখে এজ উই রিয়ালাইজড ইট, যেহেতু আমরা এটা বুঝি, উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড। কারণ আমরা জানি কমপ্লেক্স করতে হলে সিন্স, এজ, হোয়েন লাগে। যেমন ধর একটা স্ট্রাকচার আছে যে আমরা বলি না, ফিনিশিং দ্য ওয়ার্ক হি ওয়েন্ট আউট। দেখো এটার যদি কমপ্লেক্স করি তাহলে আমাদেরকে বলতে হবে এজ হি ফিনিশড দ্য ওয়ার্ক হি ওয়েন্ট আউট। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যেটা আইএনজি দিয়ে শুরু হয়, সেটাকে যদি কমপ্লেক্সে করতে হয় তাহলে সিন্স, এজ, হোয়েন লিখতে হয়। সেই ক্ষেত্রে দেখো রিয়ালাইজিং ইট আইএনজি দিয়ে শুরু হয়েছে। সো এই ক্ষেত্রে আমি কি করছি, এজ উই রিয়ালাইজ ইট উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড, এটা আমরা প্রেজেন্ট টেন্সেই ধরছি, কারণ উই শুড ট্রাই টু বি ইমোশনালি ব্যালেন্সড এটা প্রেজেন্ট টেন্সেই বোঝা যাচ্ছে। যদি এই জায়গায় পাস্ট টেন্সে কিছু হইতো তাহলে আমরা কি বলতাম, এজ উই রিয়ালাইজড, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে এই জন্য আমরা রিয়ালাইজ লিখছি। ঠিক আছে, আশা করি এই 1 নম্বরের পাঁচটা বুঝতে পারছো তোমরা, এবং আমার মনে হয় যে এই প্র্যাকটিস গুলো আমাদের জন্য হেল্পফুল হবে। কারণ একটা কথা হলো, একজন রুলস জানে, কিন্তু যে যত বেশি প্র্যাকটিস করবে তার দেখবা তত বেশি ইমপ্রুভমেন্ট হবে। সেটা যে কোনো গ্রামার আইটেমে হোক, ট্রান্সফরমেশন হোক, আর্টিকেল হোক, প্রেপোজিশন হোক, কারণ প্র্যাকটিস করার কোনো বিকল্প নাই। আচ্ছা, আসো 2 নম্বরে। দেখো 2 নম্বরে বলছে টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, কম্পারেটিভ করতে বলছে। আমরা জানি কম্পারেটিভ করার সময় যদি ওয়ান অফ দা থাকে, সেই ক্ষেত্রে আমরা লিখি মোস্ট আদার। আর যদি ওয়ান অফ দা না থাকে তাহলে আমরা লিখি এনি আদার অথবা অল আদার। এনি আদার লিখলে সিঙ্গুলার লিখতে হয়, অল আদার লিখলে প্লুরাল লিখতে হয়। সো এই জায়গায় বলছে দেখো টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, মানে চাই হলো সবচেয়ে জনপ্রিয় একটা পানীয়। সো সেই ক্ষেত্রে ওয়ান অফ দা লিখা নাই, ইজ দা মোস্ট বলছে। সো এই ক্ষেত্রে আমাকে কম্পারেটিভ করার জন্য আমরা জানি প্রথম অংশটা জায়গায় থাকে, টি ইজটা জায়গায় থাকবে। টি ইজ, খেয়াল করে দেখো মোস্ট পপুলার আছে, যেহেতু পপুলারের ডিরেক্টলি কোনো সুপারলেটিভ বা কম্পারেটিভ ফর্ম নাই, সেই ক্ষেত্রে আমাকে মোস্ট পপুলার অথবা মোর পপুলার লিখতে হয়। সো কম্পারেটিভ করার জন্য আমাকে কি লিখতে হবে, দেখো টি ইজ মোর পপুলার, টি ইজ মোর পপুলার দেন, আমরা জানি কম্পারেটিভ করার জন্য দেন ইউজ করতে হয়। সো টি ইজ মোর পপুলার দেন মোস্ট আদার ড্রিঙ্ক হবে না এনি আদার ড্রিঙ্ক হবে। যদি এই জায়গায় ওয়ান অফ দা থাকতো তো সেই ক্ষেত্রে আমরা লিখতাম মোস্ট আদার ড্রিঙ্কস, আর যেহেতু এই জায়গায় ওয়ান অফ দা নাই তাহলে আমরা লিখবো এনি আদার ড্রিঙ্ক। টি ইজ মোর পপুলার দেন এনি আদার ড্রিঙ্ক। ক্লিয়ার? এই স্ট্রাকচারটা যদি বুঝো যে ওয়ান অফ দা থাকলে কি রকম আর ওয়ান অফ দা না থাকলে কি রকম। ওয়ান অফ দা থাকলে সুপারলেটিভ থেকে যদি পজিটিভ করতে হয় তাহলে লিখতে হবে ভেরি ফিউ, আর ওয়ান অফ দা না থাকলে লিখতে হবে নো আদার। আর যদি এটাকে কম্পারেটিভ করতে হয় তাহলে কম্পারেটিভের ক্ষেত্রে ওয়ান অফ দা থাকলে লিখতে হবে মোস্ট আদার, আর যদি ওয়ান অফ দা না থাকে তাহলে লিখতে হবে এনি আদার অথবা অল আদার। এটা মনে থাকলেই তোমার দেখবা কম্পারেটিভ, সুপারলেটিভ আর পজিটিভ অনেক ইজি হয়ে যাবে, মিস হবে না তোমার। ওকে, আচ্ছা দেখো 2 নাম্বার, এই জায়গায় দেখো বলছে পেসিভ করার জন্য, তাহলে রিমুভ আওয়ার ফ্যাটিক। ফ্যাটিক মানে হলো অবসাদ। আমরা যে ওই যে আমরা বলি না অনেক সময় যে আমাদের লেজিনেস যেটা বলি বা
অবসাদ বলি, যেমন আমাদের কাজ করতে আমরা কোনো ধরনের আগ্রহ পাচ্ছি না, এই ধরনের যে একটা অবসাদ আছে এটা দূর করতে চা আমাদেরকে হেল্প করে। সো টি হেল্পস আস রিমুভ আওয়ার ফ্যাটিগ। এই জায়গায় দেখো প্যাসিভ করতে বলছে, জাস্ট রিমুভ আওয়ার ফ্যাটিগটা চেঞ্জ হবে না, জাস্ট টি টি হেল্পস আস, টি হেল্পস আস তার মানে কি উই আর হেল্পড বাই টি। এই জায়গায় দেখো টি হেল্পস আস, তাহলে এই জায়গায় জাস্ট চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, উই আর হেল্পড বাই টি টু রিমুভ আওয়ার ফ্যাটিগ। সো এটা অনেক ইজি ছিল, তাই না? এখন আমি এই জায়গায় উই আর হেল্পড বলছি কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা বলতাম উই ওয়ার। সো যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে আমাদেরকে বলতে হবে টি হেল্পস আস, দ্যাট মিন্স উই আর হেল্পড বাই টি। ঠিক আছে না? দ্যাটস গুড, দ্যাটস ফাইন, ওকে। একটু দেখো সি নাম্বারটা একটু ডিফারেন্ট, কারণ আমরা নরমালি পাই কি এভরিওয়ান এনজয়স টি, যদি এভরিওয়ান এনজয়স টি হইতো তাহলে আমি নেগেটিভ লিখতাম দেয়ার ইজ নো ওয়ান বাট এনজয়স টি। বাট এই জায়গায় খেয়াল করে দেখো অলমোস্ট বলছে, অলমোস্ট মানে কিন্তু সবাই না, অধিকাংশই, কিন্তু একেবারে সবাই না। সো অলমোস্ট এভরিওয়ান এনজয়স টি, যদি শুধুমাত্র এভরিওয়ান এনজয়স টি হইতো এবং এটাকে নেগেটিভ করতে বলতো তাহলে আমরা বলতাম দেয়ার ইজ নো ওয়ান বাট এনজয়স টি। ঠিক আছে? আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখো অলমোস্ট লেখার কারণে কিছু মানুষ কিন্তু যে একেবারে এটার এগেনস্টে আছে এরকম কিন্তু না, অলমোস্ট এভরিওয়ান বলছে মানে কি কিছু মানুষও আছে যারা হয়তো এনজয় করে না। সো সেই ক্ষেত্রে আমার অ্যান্সারটা এরকম লিখতে হবে, দেখো দেয়ার ইজ এ ফিউ, এ ফিউ মানে আমরা জানি খুবই কম। সো অ্যান্সারটা একটু লিখে নিতে পারো যে দেয়ার ইজ এ ফিউ হু ডাজন্ট এনজয় টি, কারণ যেহেতু অলমোস্ট আছে এই কারণে দেয়ার ইজ এ ফিউ আমরা লিখছি। কি সবাই একটু খাতার মধ্যে এই অ্যান্সারটা লিখে রাখতে পারো যে দেয়ার ইজ এ ফিউ হু ডাজন্ট এনজয় টি, যদি অলমোস্ট না থাকতো তাহলে আমরা ডিরেক্টলি বলতাম দেয়ার ইজ নো ওয়ান বাট এনজয়স টি। যেহেতু অলমোস্ট আছে তাহলে আমাদেরকে বলতে হবে দেয়ার ইজ এ ফিউ হু ডাজন্ট এনজয় টি। একটু লিখে নাও সবাই। বুঝা গেছে অলমোস্ট থাকলে কি লিখতে হবে? দেয়ার ইজ এ ফিউ। গুড। এই এক্সাম্পল গুলো আগে প্র্যাকটিস করছো? এই বোর্ড গুলা একটু হাত তুলো তো দেখি কেউ আগে প্র্যাকটিস করছো কিনা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, নো প্রবলেম। সেই ক্ষেত্রে আমরা আশা করি যে তোমরা আচ্ছা 19 এর বোর্ড সবগুলা সলভ করছো, এরকম কে কে আছে একটু হাত তুলো। 19। ওকে, নো প্রবলেম। সো নেক্সট তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা ক্যাডেট কলেজের কোয়েশ্চেন গুলা নিয়ে আলোচনা করবো। আচ্ছা আমরা এগুলো আজকে শেষ করি, একটু দেখো যারা করে নেয় তাদের জন্য একটু হেল্পফুল হবে। ডি নাম্বারে দেখো বলছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রোডিউসিং কান্ট্রিজ, এই জায়গায় একটু ডিফারেন্ট আছে, দেখো এটা কিন্তু ডিগ্রি না। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য টি প্রোডিউসিং কান্ট্রিজ, এটা কম্পাউন্ড করতে হবে। সো এই ক্ষেত্রে অনেকেই এই প্রবলেমটা করে ফেলতে পারে যে ওয়ান অফ দা দেখেই মনে করতে পারে এটা ডিগ্রিতে অ্যান্সার হবে, আসলে এটা ডিগ্রির অ্যান্সার না, এটা হলো আমাদেরকে কম্পাউন্ড করতে হবে। সো এটা যদি কম্পাউন্ড করতে হয় আমাদের অ্যান্সারটা লিখতে হবে, দেখো দেয়ার আর মেনি টি প্রোডিউসিং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এন্ড বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম। দেয়ার আর মেনি টি প্রোডিউসিং কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড এন্ড বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম, এটা হবে ডি নাম্বার অ্যান্সার, যেহেতু এটা কম্পাউন্ড করতে বলছে। ওয়ান অফ দা দেখে কিন্তু আমরা যদি কনফিউজড হয়ে যাই যে এটা ডিগ্রি তাহলে কিন্তু আমাদের মিস হয়ে যাবে অ্যান্সারটা। এটাকে খেয়াল করে দেখো, পরে বলছে কম্পাউন্ড করতে। বাংলাদেশ ইজ ওয়ান অফ দা টি প্রোডিউসিং কান্ট্রিজ, তার মানে কি পৃথিবীতে আরো অন্যান্য টি প্রোডিউসিং কান্ট্রিজ আছে এবং বাংলাদেশ হলো তার মধ্যে একটা। একটা জিনিস হলো দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস যে জিনিসটা করতে হয়, প্রথমে মিনিংটা বোঝার চেষ্টা করো, তারপরে সেটাকে নিজের মতো করে বাংলায় তৈরি করার চেষ্টা করো, তাহলে দেখবে অ্যান্সারটা অনেকটা ইজি হয়ে চলে আসবে তোমার কাছে। সো অ্যান্সারটা হবে there are many tea producing countries in the world and Bangladesh is one of them. Is it okay?
গুড। আচ্ছা আচ্ছা, এই 22 জনের মধ্যে একটু দেখি তো কার কার মনে হয় যে পরীক্ষা না নিয়ে যে এবার এইচএসসি পাস দিয়ে দিল, এটার পক্ষে কারা কারা হাত তুললে বুঝবো তারা যে এটা খুশি হয়েছে। যারা হাত তুলে নেয় তারা বুঝবো যে না ঠিক আছে, খুশি না। ভেরি গুড। আসলে এটা একটু প্রবলেমেটিক হয়ে গেছে, পরীক্ষা না নিয়ে পাস দেওয়াটা যারা পড়াশোনা করে তাদের জন্য একটু টাফ হয়ে গেছে, এরা এরা আসলে এটা মেনে নিতে পারবে না। তারপরে আরো অনেক প্রবলেম ক্রিয়েট হইতে পারে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায়, বিভিন্ন জায়গায়। ওকে, কিছু করার নাই, কারণ পরিস্থিতিটাই এমন হইছে। আচ্ছা একটু দেখো ই নাম্বারে বলছে বাংলাদেশ এক্সপোর্টস টি এন্ড আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। এটা এই ধরনের সিম্পল করতে হলে ডিরেক্টলি আমরা যে ভার্ব থাকবে সেটার সাথে আইএনজি করে আমরা যদি এনটা তুলে ফেলি তাইলেই দেখো অ্যান্সারটা হয়ে যায়। যদি এই ধরনের সেন্টেন্স থাকে কম্পাউন্ড সেন্টেন্স এবং এটাকে যদি সিম্পল করতে বলে, জাস্ট কি করতে হবে দেখো, ওই যে ভার্বটা আছে এটার সাথে আইএনজি যোগ করতে হবে। তার মানে কি এক্সপোর্টিং টি বাংলাদেশ আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ, তাইলে অ্যান্সারটা হয়ে যাবে। ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, এনটা উঠে যাবে, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যায় বাংলাদেশ এক্সপোর্টস টি এন্ড আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। তাহলে সেটা যদি আমি সিম্পল করতে হয় তাহলে লিখতে হবে এক্সপোর্টিং টি, অথবা শুধু এক্সপোর্টিং টি না লিখে যদি আমরা বাই এক্সপোর্টিং টি লিখি সেটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়। তার মানে কি বাই এক্সপোর্টিং টি বাংলাদেশ আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। সো অ্যান্সারটা হবে বাই এক্সপোর্টিং টি বাংলাদেশ আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ। ঠিক আছে, এটা কিন্তু একটা স্ট্রাকচার। যদি কম্পাউন্ড সেন্টেন্স এইরকম থাকে সেই ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি তারপরে এনটা তুলে ফেলতে হবে, তাইলেই সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। বুঝা গেছে? ওকে ওকে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 3 দেখো। আমি মাঝে একটু বলে দিই, তোমাদের হোমওয়ার্ক থাকবে, দেখো তোমরা আহ, যেহেতু 19 অনেকেই করছো, আমার মনে হয় তোমাদের কাছে 17 পর্যন্ত কোয়েশ্চেন আছে। সো 17 পর্যন্ত কোয়েশ্চেন থাকলে, আচ্ছা আগামী দিনের জন্য আমি শুধু দুইটাই হোমওয়ার্ক দেই। ওই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা হলো, আহ, একটু খেয়াল করো, আগামী দিনের জন্য তোমরা যেটা হোমওয়ার্ক করে আমাকে দিবা সেটা হলো 2018 কসেট আর খসেট, আর একটা করবা তিনটা করো, কসেট এবং খসেট আর হলো ঢাকা বোর্ড 2017। এই তিনটা তোমরা একটু অ্যান্সার করে আমাকে দিবা। আর আমি তোমাদের হোমওয়ার্ক গুলো খুবই কম পাই রে, কারণ এত যদি তোমরা এরকম হোমওয়ার্ক না করো তাহলে নিজে বোঝা যায় না তো তোমরা আসলে পড়াশোনা করতেছো কিনা। হোমওয়ার্কটা কি বোঝা গেছে সবার? 2018 কসেট খসেট আর হলো ঢাকা বোর্ড 2017 ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওকে, অ্যান্সার গুলা করে আমাকে ইন্ডিভিজুয়াল গ্রুপে দিয়ে দিবা। আচ্ছা আমরা তিন নাম্বারটা একটু শেষ করি। আর যাদের করা হয়ে গেছে এইগুলা তারা আমাকে আহ 17 পরে যেটা আছে 16-র প্রথম তিনটা, 2016 প্রথম তিনটা করে দিবা যাদের এইগুলো আগে করা হয়ে গেছে। আর যাদের করা হয় নাই তারা আমি যেটা বলছি 2018 কসেট এবং খসেট এবং 2017 ঢাকা বোর্ড। আর যাদের এগুলা করা তারা ঢাকা বোর্ডের, সরি 2017-র প্রথম তিনটা বোর্ড, যে তিনটা বোর্ড থাকে সেইগুলা করে দিবে আমাকে প্লিজ। আমি বারবার বলতেছি যে 17, 19, 18, 16 এবং ক্যাডেট কলেজ 12টা, এই কোয়েশ্চেন গুলো সলভ করো, দেখবা গ্রামারটা অনেক ইজি লাগবে। আর যদি বসে থাকো তাহলে কখনো সেটা ইজি লাগবে না। শুধু রুলস মুখস্থ করে কেউ ভালো করতে পারে না পরীক্ষাতে, এক্সাম্পল গুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। আচ্ছা দেখো 3-এর 1 নাম্বারটা, এটা যদিও এটা সেন্টেন্স না, সাকসেস নেভার কামস অটোমেটিক্যালি, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। এটা এই জায়গার মধ্যে একটা স্ট্রাকচার আছে। যদি টু যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে কমপ্লেক্স করতে হলে সো দ্যাট লিখতে হয়, এবং পরের অংশে ক্যান দিয়ে করতে হয়।
এটা হলো একটা স্ট্রাকচার, তাই না? তাহলে কি লিখতে হবে? উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, সেটাকে কমপ্লেক্স করতে হলে লিখতে হবে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। এটা নিয়মটা হলো কি, যদি সো দ্যাট একসাথে থাকে সেটার মিনিংটা হলো যাতে। সো সেই ক্ষেত্রে সো দ্যাট একসাথে থাকলে পরের অংশে আমরা ক্যান অথবা কুড লিখতে হয়, কারণ সো দ্যাট থাকলে পরের অংশটা মোস্ট অফ দ্য টাইম পজিটিভ হয়, তবে এটা ক্যান নট কুড নট হইতে পারে ক্ষেত্র বিশেষ। সেন্সারটা হবে উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ, কমপ্লেক্স করতে হলে লিখতে হবে উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। বুঝা গেছে? বুঝা গেছে কিনা? সো দ্যাট কেন লিখলাম আমরা? ওকে। আর 2 নম্বরে বলছে দেখো পিস এন্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস, অ্যাফার্মেটিভ করতে হবে। এই ধরনের ক্ষেত্রে দেখো নটটা তুলে ফেললে আর উইথআউটটা তুলে ফেললেই সেটা কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে যায়। পিস এন্ড প্রসপারিটি ইজ নট পসিবল উইদাউট বিইং ইন্ডাস্ট্রিয়াস, মানে শান্তি এবং প্রগতি সম্ভব না যদি আমরা পরিশ্রমী না হই। সেই ক্ষেত্রে দেখো যদি আমাকে অ্যাফার্মেটিভ করতে হয়, এই যে নটটা এই জায়গায় উইথআউট সেটা তুলে ফেললেই কিন্তু সেটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে অ্যাফার্মেটিভ লিখতে হলে আমাকে কি লিখতে হবে? পিস এন্ড প্রসপারিটি ইজ পসিবল বিইং ইন্ডাস্ট্রিয়াস। পিস এন্ড প্রসপারিটি ইজ পসিবল বিইং ইন্ডাস্ট্রিয়াস। তার মানে আমি এই জায়গায় নট তুলে ফেলছি, এই জায়গায় উইথআউট তুলে ফেলছি, তখনই সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে গেছে। ঠিক আছে? ওকে, সি নাম্বারটা একটু দেখো। A man who leads an idle life brings misery for his life. যে মানুষ অলস জীবন যাপন করে সে তার জীবনে অনেক কষ্ট থাকে তার জীবনে। সো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দেখো হু আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স, আমাকে সিম্পল করতে হলে লিখতে হবে কি a man a man leading an idle life brings misery for his life। এই জায়গায় হুটা উঠে যাবে আর ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে, তাইলে সেটা সিম্পল হয়ে যায়। a man leading an idle life, তাহলে a man who leads an idle life সেটাকে যদি কমপ্লেক্স করতে হয় আমাকে লিখতে হবে a man leading an idle life brings misery for his life। এটাই হয়ে যাবে সিম্পল, হুটা উঠে যাবে ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড? বুঝা গেছে কিনা? দ্যাটস গ্রেট। ওকে, বলছে he can never help the people of the society, he can never help the people of the society, প্যাসিভ করতে হবে, এটা অনেক সহজ আছে। he can never help the people of the society, তার মানে people of the society টা পুরোটা হলো অবজেক্ট, পুরো পিপল অফ দ্য সোসাইটিটাই হলো অবজেক্ট। এই জায়গায় অবজেক্ট ধরতে গিয়ে অনেকের প্রবলেম হয়, অবজেক্টটা যদি লম্বা হয় নো প্রবলেম। দেখো পিপল অফ দ্য সোসাইটিটা হলো এই জায়গায় অবজেক্ট, সো আমাকে পিপল অফ দ্য সোসাইটিটাই লিখতে হবে। পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্পড বাই হিম। খেয়াল করো, পিপল দ্য পিপল অফ দ্য সোসাইটি, সরি শুধু পিপল অফ দ্য সোসাইটি না, দ্য পিপল অফ দ্য সোসাইটিটা হবে। দ্য পিপল অফ দ্য সোসাইটি, আমরা জানি ক্যান থাকলে প্যাসিভ করতে হলে বি বসাইতে হয়। সো দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান, ক্যানের পরে বি না বসে আমরা নেভারটা বসাই, সুন্দর হয়। দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্পড, নেভার বি হেল্পড বাই হিম। ঠিক আছে? ক্যান কুড এগুলো থাকলে প্যাসিভ করতে হলে পরে বি লিখতে হবে, তারপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল লিখতে হবে। দ্য পিপল অফ দ্য সোসাইটি ক্যান নেভার বি হেল্পড বাই হিম। ঠিক আছে কিনা? ওকে, লাস্ট ওয়ান বাট নট দ্য লিস্ট। খেয়াল করে দেখো, এভরিবডি অ্যাভয়েডস হিম, সবাই তাকে ঘৃণা করে। তাহলে এভরিবডি অ্যাভয়েডস হিম, সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে নেগেটিভ করতে হয় তাহলে আমরা লিখতে পারি নোবডি লাভস হিম, নোবডি লাভস হিম, নোবডি লাইকস হিম। অথবা এটাকে এইভাবে বলা যায় দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস হিম। দুইটা অপশন আছে, একটা হলো এভরিবডি থাকলে নোবডি লাইকস হিম বলা যায়, বাট নোবডি লাভস হিম বলা যায় যদি নেগেটিভ করতে হয়, অথবা বলা যায় দেয়ার ইজ নোবডি বাট অ্যাভয়েডস হিম। ঠিক আছে? আই থিংক এগুলো তোমরা বুঝতে পারছো। ওকে, সো খেয়াল করে দেখো, যদি অনেক কাছে ইজি মনে হয়, যারা করছে তাদের কাছে ইজি মনে হবে, বাট তারপরেও আমাদের কিন্তু প্র্যাকটিসটা বাড়াইতে হবে। আমি তোমাদের বারবার বলতেছি, দেখো এখনো সময়, তোমার এখনই সময় তোমাদের পড়াশোনা করার। দেখবা সেকেন্ড ইয়ার এমনিতেই তোমাদের সময় অনেক খারাপ হয়ে যাচ্ছে, কারণ ক্লাসগুলো ম্যানুয়ালি হইতেছে না। সো
রুলস গুলা দেখে, রুলস গুলা প্র্যাকটিস করে তোমরা প্লিজ বিভিন্ন বোর্ডের 19, 18, 16, 17, তারপরে ক্যাডেট কলেজ, এগুলো একটু প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পরে তোমরা দেখো আমি যে কথাগুলো বলছি তোমাদের সেটা তোমাদের জন্য হেল্পফুল হয় কিনা। ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি, আজকের জন্য আমরা এতটুকুই, আমরা ক্লোজ করব। আর প্লিজ আমাকে একটু হোমওয়ার্ক গুলা দিবা, আমি যেটা বলছি হোমওয়ার্ক গুলো একটু দিবা। যে একটা হলো ওই তোমার 2018 ক সেট এবং খ সেট, আর হলো 2017, আর বাকি যারা এগুলা করছো তারা 2017 প্রথম 3টা বোর্ড আমাকে একটু করে অ্যান্সার গুলা গ্রুপে দিয়ে দিবা। ঠিক আছে? থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।